দেখো, আজকের আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। খুব গুরুত্বপূর্ণ, তোমাদের ক্লাস 6 থেকে 8 পর্যন্ত তোমাদের কাছে এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকেরই এটি ভীতি থাকে, সেই ভীতি তোমাদের দূর করার জন্য আমি এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। কীরকম? সংস্কৃত অনুবাদ, অর্থাৎ বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু একটু ভীত হয়ে পড়ি। এটা ভীত হওয়ার কোনো কারণ নেই তোমাদের কাছে। আমি তোমাদের কাছে পরিষ্কার সম্পূর্ণভাবে আস্তে আস্তে তোমাদের ক্লাসগুলো আমার ফলো করবে, আস্তে আস্তে আর তোমরা শিখে যাবে। দেখো কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা একটা ক্লাস, যে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গেলে কি কি প্রয়োজন। আমরা ইংরেজিতে একটা ট্রান্সলেট করতে দিলে স্যাররা আমরা সহজেই কিন্তু করে দিতে পারি, খুব সহজেই ছোটো ছোটো সেন্টেন্সগুলো আমরা করে দিই। কারণ আমরা ওটাকে গুরুত্ব সহকারে পড়ছি এবং স্যারের কাছে শিখছি, এই জন্য আমরা বলতে পারছি। আমরা এই সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু 3টে কাল জানলেই হবে। আমরা যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ইংরেজির ক্ষেত্রে গিয়ে আবার প্রেজেন্ট টেন্সের ভাগগুলো জানতে হচ্ছে। যেমন তারা মাঠে ফুটবল খেলতেছে, দে আর প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড। বিভাবের রূপ, ভার্বের সঙ্গে আইনজি যোগ করতে হবে, তেচো থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। এতগুলো মাথায় রাখতে হচ্ছে। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে দেখো তোমরা খুব গুরুত্ব সহকারে, এক্ষেত্রে আমার একটা বাক্য লিখেছি, দেখো, ছাত্র বিদ্যালয় গচ্ছতি। ছাত্রটি বিদ্যালয়ে যাচ্ছে। তাছাড়া দেখো আরো আমি লিখছি, ছাত্র পুস্তকম পঠতি। খুব সহজ, দেখো সেই সেন্টেন্সগুলো করা সহজ। একটি মাথায় রাখতে হবে, আমি আগের দিনে ক্লাস তোমাদের নিয়েছিলাম, সেই ক্লাসের মধ্যে বলেছি যে যে শব্দরূপ এবং ধাতুরূপগুলো, কিছু কিছু শব্দরূপ রয়েছে এবং ধাতুরূপ রয়েছে, সেই ধাতুরূপ এবং শব্দরূপগুলো তোমাদের কিছুটা আত্মস্থ করতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? সেই পদ্ধতি অনুসারে মুখস্থ করতে, তোমাদের নিয়মগুলো আমি বলেছি। নীতিবিদ কবি চাণক্যের একটি শ্লোক মনে পড়ে যাচ্ছে, তোমাদের কাছে বলি। পুস্তকস্থা তুজা বিদ্যা পরহস্তগত ধন, কার্যকালে সমুৎপন্নে নসা বিদ্যান তদ্ধন। অর্থাৎ পুস্তকস্থা তুজা বিদ্যা পরহস্তগত ধন, বইয়ের মধ্যে সমস্ত জ্ঞান বর্তমান, তোমাকে সেই জ্ঞানটা গ্রহণ করতে হবে। অতএব আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমরা যদি মেনে চলো, তাহলে কিন্তু তোমরা এই সংস্কৃত ট্রান্সলেটের ক্ষেত্রে তোমাদের কোনোদিন পরীক্ষার হলে যে ভয় থাকে বা স্যারের কাছে করতে দিলে যে ভয় থাকে সেটা থাকবে না। আমরা প্রথমেই মনে রাখবো শব্দ। আচ্ছা, এই ছাত্র, এই যে শব্দটি, এটি হচ্ছে অকারান্ত শব্দ। ছাত্র, দেখো অ রয়েছে, এটি অকারান্ত পুল্লিঙ্গ শব্দ। অকারান্ত পুল্লিঙ্গ শব্দ তোমাদের সিলেবাসও রেখেছি এবং এটা আমরা প্রথম থেকে পড়ে যাই, 6 থেকে একদম এই আমাদের যতদূর সংস্কৃত পড়তে হবে। নর শব্দ অকারান্ত পুল্লিঙ্গ শব্দ, লতা শব্দ আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, আর ফল শব্দ রয়েছে কি বলিঙ্গ শব্দ। এখন আমরা অকারান্ত পুল্লিঙ্গ শব্দ নর শব্দ, ছাত্র শব্দটি, ছাত্র অ আসছে, দেখো এটা অকারান্ত পুল্লিঙ্গ শব্দ ছাত্র। তাহলে এটি কর্তা, তাহলে কর্তা অনুযায়ী ক্রিয়াপদটি হবে। এই যে ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে আমাদের এখানে সংস্কৃতে করা, খাওয়া, যাওয়া, এগুলো সবই কিন্তু বাংলায় যেগুলো বলে থাকি সেগুলো কিন্তু সংস্কৃতে একটা ধাতু। যেমন এখানে গম ধাতু, গম ধাতু মানে টু গো, যাওয়া অর্থে বলতে হয়। পট ধাতু, পট ধাতু বলতে শব্দের অর্থ হচ্ছে পড়া। এই যে পট ধাতু বললাম, এই যে ধাতুগুলো থেকে কিন্তু আমাদের কর্তা অনুযায়ী ক্রিয়াপদটি হবে। কর্তা যদি প্রথম, দেখো কর্তা যদি এখানেও তাই হয়েছে একই। কর্তা যদি প্রথম পুরুষের একবচন হয়, কর্তা যদি প্রথম পুরুষের একবচন হয়, কর্তা যদি প্রথম পুরুষের একবচন হয়, ক্রিয়াটিও কিন্তু প্রথম পুরুষের একবচন হবে। প্রথম পুরুষের একবচন হবে, একবচন হবে। কর্তা অনুযায়ী ক্রিয়া হয়, সব সময় মাথা রাখতে হবে যে কর্তা অনুযায়ী ক্রিয়া হয়। ছাত্র, দেখো নর, নরৌ নোরা, নর, নরৌ নোরা। প্রথমা, দেখো প্রথমা কি, এগুলো বিভক্তি। তোমাদের আগেও আমি কারক বিভক্তির ক্লাস দিয়েছি। কারক বিভক্তি খুব গুরুত্বপূর্ণ এই ট্রান্সলেশনের ক্ষেত্রে। ট্রান্সলেটের কারকগুলো তোমাদের বলেছি। কারক, কর্তৃকারকে প্রথমা, কর্মকারকে দ্বিতীয়া, করণকারকে তৃতীয়া, তারপরে সম্পাদন কারকে চতুর্থী, অপাদান কারকে পঞ্চমী, সম্বন্ধে ষষ্ঠী, অধিকরণ কারক সপ্তমী। এগুলো তোমাদের আগে আলোচনা করেছি, কারকের ক্লাস দিয়েছি আমি, দেখবে তোমাদের ভালোভাবে দেখে নেবে। কারকটা খুব জরুরি এখানে ক্ষেত্রে। তাহলে কর্তা অনুযায়ী ক্রিয়া হলো, দেখো কর্তা যদি প্রথম পুরুষের একবচন হয়, ক্রিয়াও কিন্তু প্রথম পুরুষের একবচন হবে। কর্তা যদি প্রথম পুরুষের একবচন হয়,
ক্রিয়াও প্রথম পুরুষের এক বচন। দেখো পট ধাতু, গম ধাতু, কি হয় গম ধাতু লটের রূপ। দেখো এটা বর্তমান কালে বলছি কথাগুলো, বর্তমান কালে পঠতি পঠতা পঠন্তি। দেখো প্রথমটা প্রথম পুরুষ, মাঝখানটা মধ্যম পুরুষ এবং লাস্টে উত্তম। তোমাদের ধাতু রূপের ক্লাসে দিয়েছি। তাহলে প্রথম পুরুষে কিরকম পঠতি, পঠতি পঠতা পঠন্তি, পঠতি হয়ে গেল। কেন পঠতি হলো? না প্রথমা রয়েছে, প্রথমার এক বচন। কোন পুরুষ রয়েছে? প্রথম পুরুষ। প্রথম পুরুষের এক বচন যদি কর্তা হয়, ক্রিয়া হবে প্রথম পুরুষের এক বচন। একই জিনিস গম ধাতুর ক্ষেত্র গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি। প্রথম পুরুষের যেটা আমাদের প্রথম পুরুষ মধ্যম পুরুষ, প্রথম পুরুষে দেখো এক বচন গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি। আবার দেখো ছাত্র শব্দটা প্রথমার, দেখো প্রথমা বিভক্তি নর শব্দ, তোমরা বইয়ে যদি খুলে দেখো নর শব্দের কিন্তু প্রথমার এক বচন এই নর এরকম হয়, দেখবে নর, নর, নরা। দেখবে তোমরা দেখো এই যে প্রথমার রূপগুলো এক বচন দ্বিবচন বহুবচন তোমরা পাবে বইয়ে। এক বচন দ্বিবচন বহুবচন, নর নর নরা। তেমনি ছাত্র ছাত্র ছাত্রা যদি করি তাহলে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হয়। আর মাঝখানে যেটা রয়েছে বিদ্যালয় বা পুস্তকম, পুস্তক, আমাদের এগুলো শব্দগুলো জানতে হবে, সংস্কৃত শব্দগুলো আস্তে আস্তে আমরা জানছি। তাহলে পুস্তকম কেন হলো? কি পাঠ করছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তোমাদের আগেই বলেছি কর্মকারক হয়। আর কর্মকারকের চিহ্ন আমি তোমাদের বলেছি অনুস্বার হবে বা ময়াসন্ত হবে। কখন ময়াসন্ত কখন অনুস্বার হবে? যখন অনুস্বার, দেখো এই এর আগে যদি স্বরবর্ণ থাকে তাহলে এখানে ময়াসন্ত হবে, এর আগে যদি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে অনুস্বার হবে। তাহলে অনুস্বার হয়েছে এখানে পুস্তকম। এখানে দেখো কোথায় যাচ্ছে, কোথায় বিদ্যালয়ে যাচ্ছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেখানে কোথায় সেখানে কর্মকারক হয়। আমি তোমাদের আগেই কারকে বুঝিয়েছিলাম কর্তুরীস্ফীততম কর্ম, কর্তার ঈপ্সিততম বস্তুতে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। কর্তা যেটা অধিক পেতে ইচ্ছা করে তাতে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। কিরকম? সেখানে দীক্ষিত বললেন কর্তৃক্রিয়া আপ্তুমিষ্টতম কারকং কর্মসংজ্ঞাং সাত। কর্তা যাকে অধিক পেতে ইচ্ছা করে, আমি এখন সংস্কৃত ব্যাকরণ শিখছি, সংস্কৃত ব্যাকরণটা আমার অধিক পেতে ইচ্ছা করছি, তাহলে ঈপ্সিততম বস্তু কিন্তু আমার এটা। তাহলে ঈপ্সিততম বস্তুতে কিন্তু সবসময় কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। তাহলে তোমাদের আজকে এই ছোট করে তোমাদের এই প্রথম ধাপটা আমরা তোমাদের আজকে ক্লাসে দিলাম যে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয়। এর পরবর্তী ক্লাস তোমাদের আমি আবার বিস্তারিত যে সেন্টেন্সগুলো কিভাবে করতে হয় তা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কন্টিনিউ যদি এই ক্লাসগুলোকে লক্ষ্য করো এবং সুন্দরভাবে কথাগুলো আমার শুনে চলো, তাহলে তোমরা শিখতে পারবে। তোমরা দেখবে ঠিক ভালো নম্বর পাচ্ছ পরীক্ষায়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর থাকে পরীক্ষায়, 10 নম্বরটা তোমরা পাবে। এখানে আজকে ক্লাস শেষ করছি।